পাঁচ সোনালী পরী। কৃষ্ণনগর নামক এক রাজ্যে রাজা রামমোহন চিন্তিত অবস্থায় বসে আছে। তখন সেইখানে সাধু বাবা আসেন আর বলেন, মহারাজ, আমি জানি আপনি কেন এত চিন্তিত, কিন্তু আমি যে কথা বলবো আপনি সেই কাজ করতে পারবেন না, তাই শুধু শুধু আপনি আমাকে ডাকবেন না মহারাজ। কি বলছেন সাধু বাবা? আমি আমার প্রজাদের জন্য এমন কি কাজ আছে যেটা করতে পারবো না? আপনি নিঃসংকোচে আমাকে বলুন, আমি আমার প্রজাদের জন্য সবকিছু করতে রাজি। আজকে 1 বছর যাবৎ আমার রাজ্যে প্রজারা খুব দুঃখ কষ্টের দিন কাটাচ্ছে। আমার রাজ্যে কোনো বৃষ্টি নেই, তাই তো কোনো আবাদ হচ্ছে না। আমার প্রজারা কৃষিকাজ করতে পারছে না। এইভাবে চলতে থাকলে আমার প্রজারা না খেয়ে মারা যাবে। আমি আমার প্রজাদের জন্য নিজের জীবন দিতেও রাজি আছি। আপনি শুধু বলুন আমায় কি করতে হবে। আচ্ছা মহারাজ, আপনি যখন এত করে বলছেন তাহলে শুনুন। আমাদের রাজ্যের পরেই আছে বিশাল বড় ঘন এক জঙ্গল। ওই জঙ্গলে গেলে আপনি 5 সোনালী পরীর দেখা পাবেন। ওই সোনালী পরীরা যদি আপনার উপর সন্তুষ্ট হয় তবেই আমাদের রাজ্যের এই করুণ পরিণতির হাত থেকে প্রজারা মুক্তি পাবে। এই ব্যাপার, আমি তো এখনই যাব। আমার রাজ্যের প্রজারাই আমার প্রাণ শক্তি, ওদের জন্য আমি সবকিছুই করতে পারি। সেনাপতি, কোথায় তুমি? এখনই সৈন্য রেডি করো, আমরা যাব আজই ওই 5 সোনালী পরীর মন রক্ষা করতে। আর ওদের মন রক্ষা করেই আমি এই রাজ্যে ফিরবো, না হলে আমাকে আর কখনোই কেউ খুঁজে পাবে না। আমি এই রাজ্যে কোনোদিনও ফিরে আসবো না। এরপর রাজা এক সৈন্যবাহিনী নিয়ে জঙ্গলের মধ্যে 5 সোনালী পরীর মন রক্ষা করতে চলে যায়। জঙ্গলের মধ্যে কিছুটা পথ এগোতেই রাজা দেখা পেয়ে যায় প্রথম সোনালী পরীর। প্রথম সোনালী পরী রাজাকে দেখা মাত্র বলে, ছোট্ট বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লাগছে? যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট বক্সে তোমাদের নাম বলে যাও, পরবর্তী গল্পে তোমাদের নাম ব্যবহার করা হবে। রাজামশাই, আপনি নিশ্চয়ই আমাদের 5 পরীর কাছে এসেছেন, কিন্তু আমাদের 5 পরীর একটা করে শর্ত আপনাকে মানতে হবে, না হলে আপনি কখনোই আপনার রাজ্যের কোনো কিছু ঠিক করতে পারবেন না। ঠিক আছে, আমাকে শুধু বলুন যে আপনার কোন শর্ত আমি মানব। আপনার প্রত্যেকটা শর্ত মানতে আমি রাজি আছি। বিনিময় আমার রাজ্যের সব সমস্যাগুলো আপনারা দূর করে দিন। আমি অনেক দূর থেকে এসেছি। তো বেশ, আপনার কথা শুনে খুব ভালো লাগলো। তাহলে আপনি বলুন, আপনার মনের সকল হিংসাগুলো দূর করতে হবে। যদি আপনি হিংসা সংশয় দূর করতে পারেন তাহলেই আপনি দ্বিতীয় পরীর দেখা পাবেন। যদিও আমার মনের মধ্যে কোনো হিংসা নেই, আমি সবাইকে এক নজরেই দেখি, তবুও আপনার কথা মতো আমার মনের এক বিন্দু হিংসাকেও আমি পুষে রাখবো না। সব হিংসা বিদ্বেষ আমি আজকে থেকে মুছে ফেললাম। রাজার কথা শোনা মাত্রই প্রথম সোনালী পরী হাসতে হাসতে সেখান থেকে বিদায় নেয়। এরপর রাজা তার সৈন্যদেরকে নিয়ে আবারও জঙ্গলের মধ্যে ঘোড়ায় চেপে দ্বিতীয় সোনালী পরীর দেখা খুঁজতে থাকে। হঠাৎ করে তখনই রাজার সামনে দ্বিতীয় সোনালী পরী প্রকট হয় আর বলে, রাজামশাই, আপনার কি চাই? আপনি যা চাইবেন আমি আপনাকে তাই দিব, কিন্তু বিনিময়ে আপনার মনের সকল রাগগুলোকে দূর করতে হবে। আপনি কখনোই প্রজাদের উপর রাগ করতে পারবেন না। প্রথম পরের কথা মতো প্রজাদের ভালোর জন্য আমি আমার হিংসা বিদ্বেষগুলো দূর করে ফেলেছি, আর এখন আপনার কথা মতো আমি আমার রাগগুলোকেও মুছে ফেললাম। আজকের পর থেকে আমি ছোট বড় কারোরও পরই রাগ করব না। এতে যদি আমার প্রজারা ভালো থাকে তাহলে আমি এটাই করব। মহারাজ, আপনার কথা শুনে খুব ভালো লাগলো। আজকের যুগে কে প্রজাদের জন্য এতটুকু করে? আমি চাই আপনি একে একে সব পরীদের শর্তগুলো মেনে আপনার প্রজাদের সুদিন ফিরিয়ে আনুন। এতটুকু বলে দ্বিতীয় পরীও সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। এরপর রাজামশাই তার সৈন্যদের নিয়ে আবারও চলতে থাকে। এইভাবে চলতে চলতে একটা গুহার সামনে রাজামশাই দ্বিতীয় পরীর দেখা পায়। দ্বিতীয় পরীকে দেখেই রাজামশাই বলেন, আমি আগে 2 পরীর থেকে সব হিংসা রাগ তাদের কথা সব মেনেছি। এখন বলুন আপনার মন জোগাতে আমাকে কি করতে হবে?
রাজা মশাই, আপনার মতো রাজা পাওয়া তো প্রজাদের জন্য ভাগ্যের বিষয়। আমি তো বেশি কিছু চাই না, আমি শুধু চাই আপনি কৃপণতা বন্ধ করে দিবেন। আজকের পর থেকে আপনি কখনোই কোনো প্রজাদের ওপর কৃপণতা করবেন না, তবেই আপনার রাজ্যে সুখ শান্তি ফিরে আসবে। ঠিক আছে পরি, আমি আজকের পর থেকে আমার প্রজাদের ওপর কখনোই কৃপণতা করব না। ওদেরকে আমি বেশি বেশি করে আমার রাজমহলের জিনিসপত্রগুলো দান করব। এতে করে যদি আমার প্রজারা ভালো থাকে তাহলে আমি কৃপণতা ছেড়ে দিলাম। সত্যি আপনি খুব ভালো মনের একটি রাজা। আপনার মতো রাজা প্রত্যেকটি রাজ্যেই হওয়া দরকার। আপনি এই রাস্তা দিয়ে এগোলেই চতুর্থ ও পঞ্চম পরীর দেখা পেয়ে যাবেন। আমি চাই আপনি ওদের মন জুগিয়ে হাসি মনে আবার আপনার রাজ্যে ফিরে যান, আর আপনার রাজ্যের জন্য সবসময় ভালো কিছুই ঘটুক। এরপর তৃতীয় পরীও একইভাবে অদৃশ্য হয়ে যায়। রাজা মশাই খুশি মনে চতুর্থ পরীর দেখা খুঁজতে থাকে। এইভাবে খুঁজতে খুঁজতে বেশ কিছুক্ষণ পর রাজা মশাই একইভাবে চতুর্থ সোনালী পরীর দেখা পায়। চতুর্থ সোনালী পরী রাজা মশাইয়ের সব কথা শুনে তাকে বলেন, রাজা মশাই, আমি আপনাকে শুধু বলতে চাই, আপনি সবার সকল ইচ্ছা পূরণ করলেও আমার ইচ্ছা পূরণ করতে পারবেন না, তাই আপনি ফিরে যান। আপনি এসব কি বলছেন? আমি এত দূর এসে কখনোই আমার প্রজাদের ভালোর কথা চিন্তা করে ফিরে যেতে পারবো না। আমার রাজ্যের খুব খারাপ অবস্থা। আপনি শুধু একবার আমার হুকুম করুন, আমি আমার প্রজাদের ভালোর জন্য নিজের জীবন দিতেও রাজি আছি। তবে শুনুন, আপনি আপনার সব থেকে পছন্দের ঘোড়াটিকে এখানে বলি দিবেন, তবেই আপনি আমার মন জোগাতে পারবেন, অন্যথায় নয়। আমি জানি আপনার এই ঘোড়াটি খুব পছন্দের, আর আপনি সেটা করতে পারবেন না। এত পছন্দের ঘোড়াটিকে এইভাবে বলি দেওয়ার কথা শুনে রাজা স্তব্ধ হয়ে পড়ে। সে কান্নায় ভেঙে পড়ে। তবুও রাজা পিছু পা হয় না। সে তার প্রজাদের কথা ভেবে তার পছন্দের সেই ঘোড়াটিকে বলি দিয়ে দেয়, আর পায়ে হেঁটেই পঞ্চম পরীর দেখা খুঁজতে থাকে। রাজার এত ত্যাগ স্বীকার করা দেখে তার সাথে থাকা সৈন্যরা রাজার প্রতি দুর্বল হয়ে পড়ে। তাই তো তারা এই ঘোড়াগুলোকে সেইখানে রেখে রাজার সাথে পায়ে হেঁটেই পঞ্চম পরীর খোঁজ করতে থাকে। এরপর রাজা খুব দ্রুতই পঞ্চম পরীর দেখা পেয়ে যায়। তখন পঞ্চম পরী রাজাকে বলে, রাজা মশাই, আমি সবকিছুই জানি। আপনাকে এখন সব থেকে বড় ত্যাগটা স্বীকার করতে হবে, তবে আপনার রাজ্য আবারও আগের মতো হয়ে যাবে। আপনাকে আপনার রাজমহল ত্যাগ করতে হবে, আর দীর্ঘ 3 মাস আপনাকে জঙ্গলে ঘুরে ঘুরে দিন যাপন করতে হবে, তবেই আপনি আপনার প্রজাদের আবারও আগের মতো দেখতে পাবেন। এটা কেমন কথা? আমি রাজা হয়ে আমার রাজমহল ত্যাগ করব? ঠিক আছে, আমার প্রজাদের ভালোর জন্য আমি সবকিছু করতে প্রস্তুত। সৈন্যরা, তোমরা ফিরে যাও, আর তোমাদের উপর দায়িত্ব থাকলো আমার রাজ্যের। আমি দীর্ঘ 3 মাস এই জঙ্গলে কাটানোর পরই ফিরে আসব। তোমরা সবাই ভালো থেকো। রাজার মুখে এই কথা শুনে সব সৈন্যরা আবারও রাজমহলে ফিরে যায়। তাদের মন খুব খারাপ ছিল। এদিকে রাজা মশাই পঞ্চম পরীর আদেশ মতো জঙ্গলে ঘুরে ঘুরে দীর্ঘ 3 মাস কাটিয়ে দেয়। 3 মাস পর রাজা আবারও তার রাজ্যে ফিরে আসে, আর নিজের রাজ্যকে দেখে সে চিনতেই পারছিল না, কারণ সেই রাজ্য জুড়ে সব প্রজারা ফসল উৎপাদন করে হাসি আনন্দে সুখে স্বাচ্ছন্দ্যে তাদের দিন কাটাতে থাকে। এতদিন পর রাজাকে পেয়ে তারা মহা খুশি হয়। তারা রাজার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে থাকে। সবার কাছে এত ভালোবাসা পেয়ে রাজাও মহা খুশি হয়। এরপর থেকে রাজা হাসি আনন্দে তার প্রজাদের সাথে তার দিন কাটাতে থাকে। কোনো এক গ্রামে অনুষ্কা তার মায়ের সাথে বসবাস করত। অনুষ্কার বাবা অনেক আগেই মারা যায়, আর এরপর থেকে সংসার চালানোর জন্য অনুষ্কার মা খেতে সবজি চাষ করত, আর সেগুলো ঠেলা গাড়িতে করে নিয়ে গ্রামে গ্রামে ঘুরে ঘুরে তা বিক্রি করত। সবজি নেবেন? সবজি, তরতাজা টাটকা টাটকা সবজি নিয়ে যান, অনেক কম মূল্যে দেব। অনুষ্কার মায়ের ডাক শুনে সবাই সেখানে আসে, আর একে একে ভিড় জমিয়ে সব সবজিগুলো কিনে নেয়। অনুষ্কার মা অনেক কম মূল্যে সবজি দিত, তাই তো নিমিষের মধ্যেই তার সবজিগুলো বিক্রি হয়ে যেত। সে রোজ এভাবেই সবজি বিক্রি করত। আজও তার সব সবজিগুলো বিক্রি হয়ে যায়, তাই তো সে খুশি মনে দিন শেষে বাড়িতে ফিরে আসে। অনুষ্কার মা নিজের মেয়ের জন্য টাকা জমাতো। এটা দেখে অনুষ্কা তার মাকে বলে, আমি রোজই দেখি তুমি এর মধ্যে কিছুটা টাকা রাখো। এই বক্সে টাকা রেখে তুমি কি করতে চাও মা? এমনিতেই আমাদের সংসার চলে না, তার উপরে আবার তুমি টাকাগুলো কেন জমা করে রাখো?
আরে তুই তো ভালোভাবেই জানিস আমি ছাড়া এই পৃথিবীতে তোর কেউ নেই। তুই তো একদিন বড় হবি, তখন তো তোকে বিয়ে দিতে হবে তাই না? তখন আমি টাকা কোথায় পাবো, কার কাছে গিয়ে হাত পাতবো? তাই তো আমি আগে থেকেই টাকাগুলো জমিয়ে রাখছি। আমাকে এত চিন্তা করতে হবে না মা, আমার ভাগ্যে যেটা আছে সেটাই হবে। আর আমার বিয়ে হয়ে গেলে তুমি একা একা কিভাবে থাকবে বলো? সেটাও সময় আসলে বোঝা যাবে। এখন বল, তুই খেয়েছিস তো মা? না মা, কখনো কি তোমাকে ছাড়া আমি খেয়েছি বলো? তুমি হাত মুখ ধুয়ে এসো, আমি সেই কখন থেকে তোমার জন্য বসে আছি, আমরা দুজন একসাথে খাবো। দেখেছো তো মেয়েটার কাণ্ড, না খেয়ে এভাবে বসে আছে। কতবার বলেছি আমার জন্য বসে থাকবি না, তুই খেয়ে নিবি। তারপর দুই মা মেয়ে খাবার খেলো। এভাবেই কাটতে থাকে তাদের দিন। দেখতে দেখতে কেটে গেল কয়েকটা বছর। এখন অনুষ্কা অনেকটাই বড় হয়ে গেছে। অনুষ্কার মাও তাই মনে মনে অনুষ্কার জন্য একটা পাত্র খুঁজতো, কিন্তু সে খুবই গরিব ছিল, তাই তো তার মনের আশাগুলো পূরণ হতো না। এমনই একদিন অনুষ্কা তার বান্ধবীর বিয়ের দাওয়াত পেল, তাই তো সে তার মায়ের সাথে ওই বিয়েতে যায়। অনুষ্কার বান্ধবী তিশা খুব সুন্দর একটা লেহেঙ্গা পরেছিল। তার বিয়ের লেহেঙ্গাটি দেখে অনুষ্কার অনেক পছন্দ হয়। সে তার বান্ধবী তিশাকে বলে, তিশা, তোর লেহেঙ্গাটি খুব সুন্দর হয়েছে, তোকে দেখতে একদমই পরীর মতো লাগছে। আমার লেহেঙ্গাটি তো সুন্দর হবে, কারণ এটা অনেক দাম দিয়ে কেনা। তোর যদি আমার লেহেঙ্গা পড়তে শখ হয় তবে তুই ভুলেও কিন্তু এটা কেনার কথা ভেবে দেখিস না, কারণ এটা তোদের কেনার সামর্থ্য নেই। তুই বরং তোর মাকে বলিস সবজি দিয়ে কোনো লেহেঙ্গা তৈরি করে দেবে। কথা বলে তিশা খুবই হাসতে থাকে। তিশার এই হাসি তামাশা দেখে অনুষ্কার অনেকটা খারাপ লাগে, কিন্তু সে কিছুই বলে না। অনুষ্কা দেখতেও খুবই সুন্দরী ছিল। ওই বিয়ে বাড়িতেই এসেছিল রাহুল তার মাকে নিয়ে। রাহুলের মায়ের অনুষ্কাকে দেখে অনেক পছন্দ হয়ে যায়। সে রাহুলকে বলে, ওকা, ওই মেয়েটাকে দেখছিস কত সুন্দর দেখতে, একেবারে পরী লাগছে। মেয়েটা যদিও একটা সাধারণ জামা পরে আছে, তবুও আমার কিন্তু মেয়েটাকে খুবই ভালো লেগেছে। আমি তো তোর জন্য মেয়ে খুঁজছি, ওই মেয়েকে যদি আমার ঘরের বউ করে নিয়ে যাই তবে কেমন হবে খোকা? মায়ের কথায় রাহুল হাসতে থাকে। এতে রাহুলের মা বুঝে যায় যে তারও অনুষ্কাকে অনেক পছন্দ হয়ে গেছে। বিয়ের অনুষ্ঠান শেষ হতেই যে যার বাড়িতে চলে যায়। এই ঘটনার কয়েকদিন পর রাহুলের মা রাহুলকে নিয়েই অনুষ্কাদের বাড়িতে চলে যায়। এরপর নিজের ছেলের বিয়ের প্রস্তাব নিজেই দিয়ে দেয়। তখন অনুষ্কার মা বলে, দেখুন দিদি, আমার মেয়েটাকে আমি খুব কষ্ট করে বড় করে তুলেছি। আমরা এত গরিব, আপনারা এত ধনী পরিবার, তবুও আপনারা কেন আমাদের সাথে আত্মীয়তা করতে চাইছেন? আমি কিন্তু আপনাদের কোনো কিছু দিতে পারবো না, কারণ সেই সামর্থ্য যে আমার নেই। ছি দিদি, এসব আপনি কি বলছেন? আমরা শুধু আপনার মেয়েটাকে চাই, আপনি শুধু মেয়েটাকে সাজিয়ে দিবেন, এছাড়া আমাদের যে আর কিছুই চাওয়ার নেই। অনুষ্কার মা এ কথা শুনে হাসতে লাগলো। এভাবেই তারা বিয়ের দিন ঠিক করে নিজেদের বাড়িতে চলে যায়। এদিকে অনুষ্কার মা অনেক চিন্তায় পড়ে যায়। তারপর সে তার তিল তিল করে জমানো অর্থের বক্সটা বের করে, আর সেটা নিয়ে সে বাজারে চলে যায়। আর ওই অর্থ দিয়েই সে নিজের মেয়ের জন্য খুব দামি একটা ব্রাইডাল লেহেঙ্গা কিনে আনে। আর তার মেয়েকে বলে, আমি জানি তোর তিশার লেহেঙ্গাটা পছন্দ হয়েছিল, কিন্তু আমি যদিও অত দামি লেহেঙ্গা কিনতে পারিনি, তবু এই লেহেঙ্গাটি আমার সাধ্য মতো চেষ্টা করেছি মা। এটা পরলে তোকে সত্যিই খুব সুন্দর লাগবে। মা, তুমি এটা কেন করেছো? আমাকে নিয়ে গেলে আমি কখনোই এত দামি লেহেঙ্গা নিতাম না, কারণ আমি জানি কতটা কষ্টে তুমি এই টাকাটা জোগাড় করেছো। আমি এই কথাটা আগেই বুঝতে পেরেছিলাম, তাই তো আমি লেহেঙ্গা কেনার সময় তোকে বাড়িতে রেখে গিয়েছিলাম, কারণ আমার মেয়েটা আমার কষ্টটা বোঝে। মারে, তুই সুখী হলেই যে আমি সুখী। এভাবেই অনুষ্কার মা নিজের মেয়ের বিয়ের প্রস্তুতি নিতে লাগলো। কিন্তু বিয়ের ঠিক একদিন আগেই অনুষ্কার সেই দামি লেহেঙ্গাটি চুরি হয়ে যায়, যেটা গ্রামের মানুষেরা জানতে পেরে যায়। এ ঘটনা সবার মাঝে ছড়িয়ে গেলে অনুষ্কা খুবই কাঁদতে থাকে। তোমার এত কষ্ট করে জমানো টাকাগুলো এভাবে সব জলে চলে গেল। কে জানি লেহেঙ্গাটি চুরি করে নিল। গ্রামের মানুষেরা আমাকে অলক্ষণে বলছে এটা নাকি অশুভ কাজ। মা, এখন কি হবে? মারে, গ্রামের লোকেরা যা বলে বলতে থাক, আমি একটা ব্যবস্থা করছি। যেভাবেই হোক আমি তোর বিয়ের লেহেঙ্গাটি জোগাড় করে আনবই, তুই এত ভেঙে পড়িস না। কিন্তু মা, তুমি কোথায় পাবে? যে জমানো টাকাটা ছিল সেটা দিয়ে তো তোরা তো ভাবতে হবে না। আর
তারা দুজন এভাবেই কথা বলছিল। তখনই রাহুলের মা একটা সুন্দর লেহেঙ্গা নিয়ে তাদের ঘরে প্রবেশ করে আর বলে, এই যে আপা, আমারই ভুল ছিল। আমি যে কেন তখন আমার একমাত্র ছেলের বউয়ের বিয়ের সাজের দায়িত্ব নিলাম না কে জানে। যদি আমি এই দায়িত্বটা নিতাম তবে আপনার আর এত কষ্ট হতো না, আর গ্রামের মানুষেরাও এগুলো বলতে পারতো না। আসলে দিদি, আর কোনো কথা নয়, আমার ছেলের বউ এটা পরেই কালকে তৈরি হয়ে থাকবে, আর আমরা খুব ধুমধাম করে বাদ্যযন্ত্র বাজিয়ে ওকে আমার ঘরে তুলবো। এটা পরলে ওকে সত্যি পরীর মতো লাগবে। আপনাকে এগুলো নিয়ে ভাবতে হবে না। আপনাকে যে কি বলে ধন্যবাদ দিব আমার ভাষা জানা নেই। আসলে আমার মেয়ে কোনো ভালো কাজ করেছিল, না হলে এত ভালো ঘর কি কোনো মেয়ের কপালে জোটে? এবার আমি মরেও শান্তি পাবো, কারণ আমার মেয়ে আপনাদের বাড়িতে গেলে খুবই ভালো থাকবে। এভাবে বলছেন কেন? এটা তো আমাদের দায়িত্ব ছিল। আপনার মেয়ের প্রতিটা সমস্যায় আমরা এভাবেই সমাধান করব, ওর কখনোই কোনো কষ্ট দিব না। এরপর রাহুলের মা চলে গেল। অনুষ্কা ও তার মা খুবই খুশি হলো। এরপর পরের দিন অনুষ্কার বিয়ের আয়োজন খুব ধুমধাম করে করা হলো। সেই বিয়েতে গ্রামবাসী ও তিশা উপস্থিত ছিল। অনুষ্কা যখন সেই ব্রাইডাল লেহেঙ্গাটি পরে সেখানে উপস্থিত হলো, তখন সবাই তার দিকে তাকিয়েছিল, কারণ তাকে দেখতে সত্যি সত্যি পরীর মতো লাগছিল। সবাই তো অবাক, কারণ তারা বুঝে উঠতে পারছিল না রাতারাতি অনুষ্কা কিভাবে এই লেহেঙ্গাটি জোগাড় করে নিল। এভাবে অনুষ্কার বিয়েটি ধুমধাম করে হয়ে যায়। এরপর অনুষ্কা শ্বশুর বাড়িতে সুখে শান্তিতে তার বাকিটা জীবন কাটাতে থাকে। এত ভালো ঘরে মেয়ের বিয়ে দিতে পেরে অনুষ্কার মাও অনেক খুশি ছিল। তো ছোট্ট বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লাগলো তা আমাদের জানাতে ভুলো না কিন্তু। এমন মজার মজার নতুন নতুন গল্পগুলো পেতে হলে এখনই একটা লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে পরের কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থেকো বন্ধুরা, ধন্যবাদ। অনেকদিন আগের কথা, এক গ্রামে জুঁই, জবা, গোলাপ ও বেলি নামে 4 বোন বাস করত। ওরা গ্রামের বিভিন্ন বাগান থেকে ফুল কুড়িয়ে সেই ফুলগুলো ওদের মাকে এনে দিত, আর তারপর 4 বোন মিলে সেই ফুলের বিভিন্ন মালা, সুন্দর সুন্দর তোড়া বানিয়ে দিত। আর ওদের মা সেই ফুলের তোড়া আর মালাগুলো নিয়ে শহরের বিভিন্ন পার্কে পার্কে বিক্রি করত। এতে যে টাকা পেত তাতেই তাদের সংসার চলতো। এই জুঁই, জবা, কিরে কোথায় তোরা? এই তো মা, আমরা তো মালা বানাচ্ছিলাম। জঙ্গলে একটা নতুন ফুলের বাগান দেখেছি, সেখানে কি সুন্দর ফুল হয়েছে। মানুষজন কিন্তু এরকম জঙ্গলের অচেনা ফুলগুলো খুব পছন্দ করে, তাই তো আমরা জঙ্গল থেকেই এখন থেকে ফুল কুড়িয়ে আনবো। শোন, তোরা যাই করিস না কেন, জঙ্গলের বেশি গভীরে যাস না। জঙ্গলে এমনিতেই অনেক হিংস্র জীবজন্তু থাকে। জঙ্গলের আশেপাশে যেই বাগানগুলো আছে সেগুলো থেকে ফুল কুড়িয়ে আনলে চলবে, এত জঙ্গলের ভেতরে যেতে হবে না। আচ্ছা মা, আমরা এটা খেয়াল রাখবো। তুমি এখন মালাগুলো নিয়ে শহরে চলে যাও, আর আমরাও স্কুলে চলে যাই। স্কুল থেকে এসে আমরা 4 বোন ফুল কুড়াতে চলে যাব। আচ্ছা ঠিক আছে, আমি তোদের জন্য হাঁড়িতে খাবার রেখে যাব। স্কুল থেকে এসে খাবার খেয়ে তারপর ফুল কুড়াতে যাস। আমার তো শহর থেকে আসতে আসতে সন্ধ্যা হয়ে যাবে। তোরা নিজেদের খেয়াল রাখিস, আর 4 বোন একসঙ্গে থাকবি, ঠিক আছে? আচ্ছা মা, ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না। তারপর জুঁই, জবা, গোলাপ ও বেলি 4 বোন স্কুলে চলে যায়। স্কুল শেষ করে ওরা বাড়ি চলে আসে। তারপর ওরা বেরিয়ে পড়ে ফুল কুড়ানোর জন্য। তখন গোলাপ বলে, এই শোন, আজকে আমরা জঙ্গলের একটু গভীরে যাব। মা আমাদের অবশ্য বারণ করেছে জঙ্গলের গভীরে যেতে, কিন্তু জঙ্গলের গভীরে হয়তো আরো সুন্দর সুন্দর ফুল থাকতে পারে। আমরা যদি বেশি সুন্দর সুন্দর ফুল কুড়াই তাহলে তো মায়ের বেশি টাকা আয় হয়। আমাদের তো কিছু টাকা জমানো দরকার, মায়ের কখন শরীর খারাপ হয়ে যায়। তোরা কি বলিস? হ্যাঁ হ্যাঁ, আমরাও যাব, কোনো সমস্যা নেই। জঙ্গলের ভেতরে কোনো সাপ থাকে না, কোনো হিংস্র জন্তু নেই। আজ পর্যন্ত আমরা কোনো হিংস্র জন্তু দেখেছি বল? চল আমরা জঙ্গলের ভেতরেই যাই। তারপর ওরা 4 বোন সেই জঙ্গলের ভেতরে হাঁটতে থাকে। হাঁটতে হাঁটতে ওরা জঙ্গলের অনেক গভীরে চলে যায়। অবশেষে ওরা একটা খুবই সুন্দর ফুলের বাগান দেখতে পায়।
এত সুন্দর ফুলের বাগান এর আগে ওরা কখনো দেখেনি। সেখানে নাম না জানা সব ফুলের সমাহার। এত বড় বড় বিশাল বিশাল ফুল দেখে ওরা অবাক হয়ে যায়। এমন ফুল কোথা থেকে আসলো, আর জঙ্গলের ভেতরে এত সুন্দর সাজানো বাগানই বা কি করে হলো? ওরা যখন এই ফুলগুলো অবাক হয়ে দেখছিল, তখনই সেখানে একটা বুড়িমা আসে আর ওদেরকে ডেকে বলে, কে গো তোমরা? তোমরা এখানে কি করছো শুনি? আমরা বুড়িমা, জঙ্গলের ওপারে গ্রামে আমাদের বাড়ি। আমরা ফুল কুড়াতে এসেছি গো। এটা বুঝি তোমার বাগান? হ্যাঁ, এটা আমার বাগান। তবে এখানে আমি থাকলেও এটা একটা জাদুর বাগান। তোমরা ভেতরে এসো, ভেতরে বসে একটু গল্প করি আগে। আচ্ছা বুড়িমা, তুমি বসো, আমি গিয়ে তোমাদের জন্য চা বানিয়ে আনি। যেহেতু জঙ্গলে এত সুন্দর একটা বাগান দেখতে পেলাম, এখন তো প্রায়ই আসবো। এই বলে জবা চা বানাতে চলে যায়। তারপর সবার জন্য চা বানিয়ে ওরা চা খেতে খেতে বুড়িমায়ের সঙ্গে গল্প করতে থাকে। তখন সেই বুড়িমা বলে, শোনো, তোমাদের সঙ্গে কথা বলে মনে হচ্ছে তোমরা অনেক কষ্ট করো আর তোমাদের মায়ের অনেক সেবা করো। তাই তোমাদের বলছি, এটা একটা জাদুর বাগান। এই বাগানের ফুল যেই স্পর্শ করে সেই ফুলে পরিণত হয়। আমি এই বাগানের রক্ষক, তাই তোমাদের সাবধান করছি। এখন আমার ঘুমানোর সময়, তোমরা বাড়ি চলে যাও। এই বলে বৃদ্ধা ঘুমিয়ে পড়ে। অন্যদিকে জুঁই, জবা, গোলাপ ও বেলি সেই বৃদ্ধার কথা শুনে বাইরে বেরিয়ে এসে বলে, শোন, বুড়িমা আমাদের ফুল দিতে চায় না, তাই তো মিছে মিছে ভয় দেখিয়েছে। কোথাও শুনেছিস যে ফুল স্পর্শ করলে ফুল হয়ে যায়? শোন, আমরা এখান থেকেই ফুল নেব। এত বড় বড় ফুল মা যদি শহরে নিয়ে যায়, অনেক টাকা বিক্রি করতে পারবে। চল চল, আমরা ফুলগুলো ছিঁড়তে থাকি। এই বলে ওরা চার বোন যখনই চারটা ফুলে স্পর্শ করে, ওরা সঙ্গে সঙ্গে এক একটা ফুল গাছে পরিণত হয়ে যায়। জুঁই হয়ে যায় জুঁই ফুল, জবা হয়ে যায় জবা ফুলের গাছ, গোলাপ হয়ে যায় গোলাপ ফুলের গাছ, আর বেলিও হয়ে যায় বেলি ফুলের গাছ। এভাবেই চার বোন চার ফুলের গাছে পরিণত হয়ে যায়। আর তখন ওরা কান্নাকাটি করতে শুরু করে। বোন, এটা আমরা কি করলাম? আমাদের তো বুড়িমা আগেই সাবধান করেছিল। এখন যদি কেউ এসে আমাদের তুলে নিয়ে যায়, আমরা তো মারা যাব। ও বুড়িমা, কোথায় তুমি? আমাদের বাঁচাও। ওদের চিৎকারের আওয়াজ শুনে বুড়িমা বাইরে বেরিয়ে আসে। তোমরা এটা কি করেছো? তোমাদের আমি সাবধান করলাম, তবুও তোমরা শুনলে না। এখন হলো তো, এখন তো তোমাদের এমন ফুলের গাছ হয়েই বাকিটা জীবন কাটাতে হবে। বুড়িমা, আমাদের মা ছাড়া পৃথিবীতে আর কেউ নেই। আমরা যদি এভাবে ফুল গাছ হয়ে থাকি, আমাদের মায়ের কি হবে? তুমি আমাদের বাঁচাও বুড়িমা। ঠিক আছে, আমি তোমাদের মাকে খবর দিচ্ছি। তোমাদের বাড়ির ঠিকানা দাও। তবে তোমাদেরকে আমি তো বাঁচাতে পারবো না। তোমাদের এখন ফুল হয়েই থাকতে হবে। যখন এই জাদুর বাগানের বাগান পরিদর্শনে আসবে, তখন তাকে বলে আমি তোমাদের সাধারণ মানুষে পরিণত করিয়ে দিতে পারি। এর আগে আমি কিছুই করতে পারবো না। তারপর ওরা চার বোন ওদের মায়ের ঠিকানা বুড়িমাকে দিয়ে দেয়। বুড়িমা তখন ওদের বাড়িতে পৌঁছে ওদের মাকে এই ব্যাপারে সবকিছু খুলে বলে। সব শুনে ওদের মা একদমই ভেঙে পড়ে। বুড়িমা ওদের মাকেও সাথে করে তার বাড়িতে নিয়ে আসে। তারপর সেই জঙ্গলের বাগানের পরী আসার আগ পর্যন্ত ওদের মাও সেই বুড়ি মায়ের সঙ্গেই থাকে, আর সবাই পরীর আসার অপেক্ষা করতে থাকে। এরপর একদিন পরী তার জাদুর বাগান পরিদর্শন করতে এলে বুড়িমা ও ওই চার মেয়ের মা পরীকে অনেক বেশি রিকোয়েস্ট করে। তারপর পরীর মায়া হয়, আর পরী ওদেরকে আবারও ফুল থেকে মানুষ বানিয়ে দেয়।
এই জন্যই বলে গুরুজনদের কথা সব সময় মান্য করতে হয়। তোমরা তোমাদের মায়ের কথা অমান্য করে এই জঙ্গলে এসেছো, তারপর আমার কথা অমান্য করে ফুল ছিঁড়েছো, তাই তো বিপদে পড়েছো। বুড়িমা, আজকের পর আমরা এমন কোনো অন্যায় করব না। এখন থেকে সব সময় গুরুজনদের কথা মেনে চলবো। তারপর ওরা 4 বোন ওদের মায়ের সঙ্গে সুস্থভাবে বাড়ি ফিরে যায়।